আমার প্রিয় ক্লাস 10 মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের ভূগোলের তৃতীয় অধ্যায় হলো বায়ুমণ্ডল, হাইড্রোস্ফিয়ার। আজ আমি তোমাদের এই তৃতীয় অধ্যায়ের প্রশ্নমান 1 এবং 2, তোমাদের যে ভূগোলের প্রশ্ন থাকে সেখানে তোমাদের 1 মার্কসের প্রশ্ন থাকে, 2 মার্কস, 3 মার্কস এবং 5 মার্কস। আমাদের প্রশ্নমান 3 অর্থাৎ 3 মার্কসের প্রশ্নতেও কিন্তু আমাদের নম্বর বিভাজন 1+2 করে থাকে, অথবা 2+1 এইভাবেও আসে। এছাড়া 5 মার্কসেও আমাদের 2+3 এইভাবে কিন্তু আমাদের প্রশ্ন থাকে। অনেক সময় 1+4 এইভাবেও আমাদের প্রশ্ন থাকে। আজ আমি তোমাদের প্রশ্নমান 1 এবং প্রশ্নমান 2 এর প্রশ্ন দিচ্ছি। এই প্রশ্নগুলি শুধু যে তোমাদের 1 and 2 মার্কসের জন্য তা নয়, তোমাদের 3 মার্কস বা 5 মার্কসের যে ভাগ থাকে সেখানেও কিন্তু এই প্রশ্নগুলি আসতে পারে। সেজন্য এই প্রশ্নগুলি তোমরা খুব ভালোভাবে দেখো এবং এই প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট, এবং যেগুলো তোমাদের জানা নেই তোমরা লিখে নাও অথবা স্ক্রিনশটও তুলে নিতে পারো। তোমাদের আমি এইভাবে ভিডিও দিতেই থাকবো, তোমরা লক্ষ্য রেখো। আমাদের তৃতীয় অধ্যায়ের প্রথম প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর। গভীর সমুদ্রের তুলনায় অগভীর সমুদ্রে সমুদ্র স্রোতের গতি হয়ে থাকে বেশি। 3 প্রশ্ন, সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ হলো নিয়ত বায়ু প্রবাহ। মুখ্য জোয়ারের প্রতিপাত স্থানে কোন জোয়ার দেখা যায়? তাহা হলো ভরা জোয়ার। 2টি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হলো 24 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। 5 প্রশ্নটা তোমরা স্টার দিয়ে রাখো। 6 প্রশ্ন, কোন তিথিতে জোয়ারের বেগ কম থাকে? অষ্টমী তিথিতে। 7 প্রশ্ন, ভারত মহাসাগরে একটি শীতল স্রোতের নাম হলো পশ্চিম অস্ট্রেলীয় স্রোত। ঋতুভিত্তিক সমুদ্র স্রোতে পরিবর্তন লক্ষ্য করা যায় ভারত মহাসাগরে। ভারত মহাসাগরের সমুদ্র স্রোত কোন বায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়? মৌসুমী বায়ু দ্বারা। 10 প্রশ্ন, সোমালি স্রোত প্রবাহিত হয় কোথায়? ভারত মহাসাগরে। 11 প্রশ্ন, সবচেয়ে দ্রুত গতিসম্পন্ন সমুদ্র স্রোত হলো উপসাগরীয় স্রোত। তাহলে তোমাদের যদি আসে যে সব থেকে দ্রুত, সেটি তোমরা যে গতি স্রোত সেইটা হলো উপসাগরীয় স্রোত। মরা কোটাল কখন দেখা যায়? শুক্ল ও কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে। এইটা তোমরা এসএকিউ অর্থাৎ প্রশ্নমান 1 যে ছোট প্রশ্ন আসে সেখানে আসতে পারে। পেরু স্রোত প্রবাহিত হয় প্রশান্ত মহাসাগরে। শীতল লাব্রাডার স্রোত ও উষ্ণ উপসাগরীয় স্রোতের সীমারেখাটি হিমপ্রাচীর নামে পরিচিত। সমগ্র পৃথিবীর মোট জলভাগের পরিমাণ হল 71.4%, অর্থাৎ শতকরা 71.4। বেরিং স্রোত প্রবাহিত হয় প্রশান্ত মহাসাগরে। পোরোরোকাস কথাটির অর্থ হল প্রবল গর্জন। উপসাগরীয় স্রোত দেখা যায় আটলান্টিক মহাসাগরে। সমুদ্রে বিচ্ছিন্নভাবে ভাসমান বিশাল বরফের স্তূপকে বলা হয় হিমশৈল। হিমশৈল কাকে বলে আসতে পারে। এছাড়া এটা তোমাদের এমসিকিউতেও আসতে পারে, শূন্যস্থান পূরণেও এটা এসে থাকে। আটলান্টিক মহাসাগরে কোন মগ্নচূড়াটি অবস্থিত? গ্র্যান্ড ব্যাংক। এইটা তোমাদের শূন্যস্থান পূরণে আসতে পারে। মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হলো 12 ঘন্টা 25 মিনিট। এইটা আসল সময়টা হলো 12 ঘন্টা 24 মিনিট 22.30 সেকেন্ড। এটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি 25 মিনিট করে দিই, 12 ঘন্টা 25 মিনিট। 22 প্রশ্ন, ভূপৃষ্ঠে জলভাগের প্রতিটি স্থানে 24 ঘন্টায় জোয়ার হয়ে থাকে 2 বার। 23 প্রশ্ন দেখে নাও, মরা কোটাল দেখা যায় যখন চন্দ্র ও সূর্য সমান্তরালে অবস্থান করে। চন্দ্র ও সূর্য যদি সমান্তরালে থাকে তবেই কিন্তু মরা কোটাল হবে। 24 প্রশ্ন, অমাবস্যায় পৃথিবীর যে অংশে চন্দ্রের সামনে আসে সেখানে ভরা কোটাল হয়। এরপরে তোমরা কিছু প্রশ্নের উত্তর দেখে নাও। আমাদের 25 নম্বর প্রশ্ন হলো, পিকনোক্লাইন কি? সমুদ্র জলের একটি স্তর যেখানে সমুদ্র জলের ঘনত্বের পার্থক্যটা সর্বাধিক হয়ে থাকে। 26 প্রশ্ন, জোয়ার সীমা টাইডাল রেঞ্জ কাকে বলে? জোয়ারের সময় জলের ফুলে ওঠা সর্বোচ্চ সীমা এবং ভাটার সময় জল নেমে যাওয়ার সর্বনিম্ন সীমার মধ্যে উচ্চতার পার্থক্যকেই জোয়ার সীমা বা টাইডাল রেঞ্জ বলা হয়। তোমরা একবার দেখে নাও উত্তরটি।
তোমাদের এই যে আমি টিকাগুলো লেখাচ্ছি এগুলো যদি তোমাদের অন্য কোথা থেকে পড়া থাকে তাহলে তোমরা নিশ্চয়ই সেইটা তোমরা লিখতে পারো, কোনো অসুবিধা নেই। যদি তোমাদের জানা না থাকে তোমরা এইটাও লিখতে পারো। 27 প্রশ্ন, প্রক্সিজিয়ান কাকে বলে? পেরিজির সঙ্গে সিজিগির মিলনকেই প্রক্সিজিয়ান বলে। এটি প্রতি 1.5 বছর অন্তর ঘটে, অর্থাৎ 1 বছর 6 মাস পরেই কিন্তু এই প্রেক্সিজিয়ান দেখা যায়। 28 নম্বর প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা স্টার্ট দিয়ে রাখো। পেরিজি কাকে বলে? নিজ কক্ষপথে চাঁদের পৃথিবীকে পরিক্রমণকালে চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব যখন 3,75,000 কিলোমিটার হয়, যখন সবচেয়ে কম হয়। তাহলে এর থেকে আমরা আরেকটা উত্তর পেয়ে গেলাম যে চাঁদ ও পৃথিবীর মধ্যে সবচেয়ে কম দূরত্ব কত? 3,75,000 কিলোমিটার। যখন সবচেয়ে কম হয় তখন সেই অবস্থানকেই পেরিজি বলে। এই সময় চাঁদের আকর্ষণ বল বেশি হওয়ায় জোয়ার ও প্রবল হয়ে থাকে, মানে অর্থাৎ এই সময় চাঁদের আকর্ষণ বলটা খুব বেশি হয়, সেজন্য জোয়ারটা খুব বেশি হয়ে থাকে, সেজন্য জোয়ারও খুব প্রবল হয়ে থাকে। তাহলে পেরিজির অ্যান্সারটা একবার দেখে নাও। এবং এর সঙ্গে কিন্তু তোমাদের অতি অবশ্যই আঁকাও প্র্যাকটিস করতে হবে, কারণ ভূগোলের ক্ষেত্রে আমাদের আঁকা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা যখন এই সংজ্ঞাগুলো বা এই টিকাগুলো লিখছো, পাশে যদি তোমরা এঁকে দাও তাহলে কিন্তু উত্তরের মান অনেক উন্নত হবে। এবং আমি চাই অতি অবশ্যই এখনো সময় আছে, তোমরা এখন থেকেই আঁকা প্র্যাকটিস করো। চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব যখন 4,05,800 কিলোমিটার হয়, যখন সবচেয়ে বেশি হয়, তখন সেই অবস্থানকে অ্যাপোজি বলা হয়। অ্যাপোজি অবস্থানে জোয়ার দুর্বল হয়ে থাকে। তাহলে আমরা কি জানতে পারলাম? চাঁদ ও পৃথিবীর মধ্যে পরিক্রমণকালে সব থেকে যখন কম দূরত্ব সেটি হলো আমাদের 3,75,000 কিলোমিটার, এবং যখন সবচেয়ে বেশি হয়ে থাকে সেটি হলো 4,05,800 কিলোমিটার। এবং যখন দূরত্ব সবচেয়ে বেশি হয় তখন হয়ে থাকে অ্যাপোজি, এবং যখন দূরত্ব কম হয়ে থাকে তখন হয়ে থাকে পেরিজি। এগুলো কিন্তু তোমাদের পার্থক্যতেও তোমাদের এইগুলো তোমরা লিখতে পারবে। তারপরে পয়েন্ট হলো যে তখন চাঁদের আকর্ষণ বল খুব বেশি হওয়ার জন্য জোয়ার খুব প্রবল হয়ে থাকে, এটি তোমরা পেরিজিতে লিখলে, এবং অ্যাপোজিতে লিখবে যে এই সময় জোয়ার খুব দুর্বল হয়ে যায়। অর্থাৎ আমরা এই টিকাগুলো পড়লে আমরা কিন্তু যে কোনো প্রশ্নের উত্তর, অর্থাৎ এখান থেকে আমরা পার্থক্যটাও লিখতে পারবো। এরপরে 30 নম্বর প্রশ্ন, সৌর জোয়ার কাকে বলে? সূর্যের মহাকর্ষ বলের প্রভাবে সৃষ্ট জোয়ারকেই সৌর জোয়ার বলা হয়। সৌর মানে সূর্য, সেজন্য সূর্যের মহাকর্ষ বলের প্রভাবে যে জোয়ারটি সৃষ্টি হচ্ছে তাকে বলা হয় সৌর জোয়ার। 31 নম্বর প্রশ্ন, জায়র কাকে বলে? মূলত আয়ন বায়ু, পশ্চিমা বায়ু ও মহাদেশগুলির অবস্থানের কারণে মিলিতভাবে 3 বা ততোধিক সমুদ্র স্রোত জলের এক চক্রাকার বিশাল আবর্ত তৈরি করে, একে বলা হয় জায়র। 32 নম্বর প্রশ্ন, কোন দুটি স্রোতের মিলনে জাপান উপকূলে কুয়াশা হয়? উষ্ণ কুরোশীয় ও শীতল ওয়াশীয়। উত্তর দুটো একবার দেখে নাও, এটা তোমাদের এসএকিউতেও কিন্তু আসতে পারে। 33 নম্বর প্রশ্ন, মগ্নচড়াই কোন মৎস্য খাদ্য সর্বাধিক পরিমাণে পাওয়া যায়? প্ল্যাঙ্কটন। 34 নম্বর প্রশ্ন, কোন এককের সাহায্যে সমুদ্র স্রোতের মাধ্যমে জলপ্রবাহের পরিমাণ মাপা হয়? সেভিয়ার ড্রুপ বা ভাদ্রুপ। এটা তোমরা স্ক্রিনশট তুলে নাও, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 35 নম্বর প্রশ্ন, সমুদ্র তরঙ্গ কাকে বলে? সমুদ্র জলের একই স্থানে উল্লম্বভাবে ও ছন্দবদ্ধভাবে ওঠা নামাকে সমুদ্র তরঙ্গ বলে। 36 নম্বর প্রশ্ন, সুনামি কাকে বলে? এটা ইম্পর্টেন্ট, তোমরা স্টার্ট দিয়ে রাখো। সমুদ্র তলদেশে আকস্মিক ভূমিকম্প হলে তার প্রভাবে সৃষ্ট অনেক উচ্চতা বিশিষ্ট সমুদ্র তরঙ্গকেই সুনামি বলা হয়। 37 নম্বর প্রশ্ন, বিশ্বের দ্রুততম সমুদ্র স্রোত হলো আটলান্টিক মহাসাগরের উপসাগরীয় স্রোত। আজ আমি তোমাদের 3য় অধ্যায়ের উত্তর সহ ভিডিও দিচ্ছি। এর আগে কিন্তু আমি এইভাবেই তোমাদের ছোট প্রশ্ন উত্তর সহ এবং গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলি দিয়ে দিয়েছি 1ম এবং 2য় অধ্যায়। এখন আমি ভূগোল দিচ্ছি, এরপর আমি প্রতিটি বিষয়েরই তোমাদের এইভাবে সাজেশন দিতে থাকবো। তোমরা কিন্তু লক্ষ্য রেখো, এবং তুমি চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমি ভিডিও
ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা তোমার কাছে আসে এবং একটি ভিডিও তোমার যাতে মিস না হয়। এরপরে 38 নম্বর প্রশ্ন, বিশালাকৃতি বরফের স্তূপ যখন সমুদ্রের জলে ভাসতে থাকে তখন তাকে কি বলা হয়? হিমশৈল। 39 নম্বর প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, এটা স্টার দেয়া আছে। হিমপ্রাচীর কোল্ড ওয়াল কাকে বলে? দুটি ভিন্ন ঘনত্বের ভিন্ন ভৌত গুণবিশিষ্ট শীতল ও উষ্ণ স্রোত বিপরীত দিক থেকে চালিত হলে তাদের মধ্যবর্তী যে বিভাজনতল সৃষ্টি হয় তাকে হিমপ্রাচীর কোল্ড ওয়াল বলা হয়। 40 প্রশ্ন, সিজিগি কাকে বলে? নিজেদের কক্ষপথে পরিক্রমণ করতে করতে যখন চাঁদের কেন্দ্র, পৃথিবীর কেন্দ্র এবং সূর্যের কেন্দ্র একই সরলরেখায় অবস্থান করে তখনই তাকে সিজিগি বলা হয়। তাহলে তোমরা 40টি, এখানে আমাদের 1 মার্কস 2 মার্কসের প্রশ্ন আমি তোমাদের আলোচনা করে দিলাম। আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও।